আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। গত পর্বে আমি ইফ এলস কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বলেছিলাম যে এলস ইফ সম্পর্কে এবং সুইচ সম্পর্কে আলোচনা করব। তো গত পর্বে যেহেতু আমরা একটি ভেরিয়েবল নিয়ে কাজ করেছিলাম ইফ কন্ডিশনের মধ্যে, যদি ইফ কন্ডিশন ট্রু হতো তাহলে আমাকে সেই কন্ডিশনের ফলাফল দেখাতো, যদি ফলস হতো তাহলে আমাকে ডিরেক্টলি এলসের মধ্যে নিয়ে যেত এবং ওইটা আমাকে আউটপুটে দেখাতো। তো এই কাজটা আমি আজকে সিঙ্গল মাল্টিপল কমেন্ট লাইন ইউজ করে বন্ধ করে দিলাম। এখন আমি আজকে শেখাবো হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট নিয়ে। তো এলস ইফ স্টেটমেন্ট নিয়ে স্টার্ট করার আগে একটা জিনিস বলতে চাই, যখন আপনি মাল্টিপল কন্ডিশন ইউজ করবেন তখন আমরা মূলত এলস ইফ কন্ডিশনটা ব্যবহার করব। মাল্টিপল কন্ডিশন বলতে এখানে কি বোঝাচ্ছে, যখন আমরা এখানে ভেরিয়েবল শুধু এ নিয়েছিলাম, এরকম যদি আপনাকে 4-5টা ভেরিয়েবল নিতে হয় তো এটাকে মাল্টিপল বলা হয়। তখন আমরা কি করব, তখন আমরা ইফ এলস দিয়ে আমাদের কাজ হবে না, তখন আমাদের কাজ করতে হবে কি এলস ইফ নিয়ে। তাহলে আমি এখানে একটি ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল এ ইকুয়াল টু দিলাম 5, ভেরিয়েবল বি নিলাম, ভেরিয়েবল বি ইকুয়াল টু নিলাম 10, ভেরিয়েবল সি নিলাম, সি ইকুয়াল টু নিলাম 15, ভেরিয়েবল ডি নিলাম, ডি ইকুয়াল টু নিলাম 20। ওকে, এখন আমি ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ কন্ডিশনের নিয়ম সবাই জানেন, আমি আর বলছি না। এখন ইফ কন্ডিশনের মধ্যে আমি এখানে যা আপনাকে বলছিলাম যে কম্পারিজন অপারেটর প্রয়োগ করতে হয়, তাহলে এখানে আমি একটি ভেরিয়েবল এ ইকুয়াল ভেরিয়েবল বি, অর্থাৎ এখানে আমি কম্পারিজন অপারেটর ব্যবহার করার কারণ হচ্ছে যে ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি সমান। এখানে কিন্তু ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি সমান না, আমি এখানে শর্ত দিয়েছি যে ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি সমান। যদি সমান হয় তাহলে আমাকে ইকু করবে আপনার এ এন্ড বি আর ইকুয়াল ই কিউ ইউ এ এল ইকুয়াল। তাহলে এখানে শুধু আমি ইফ কন্ডিশন ব্যবহার করলাম, এখানে আমার কি, এটা কিন্তু আমার ট্রু না, এখানে আমার কি ফলস। আমি যদি এটা কন্ট্রোলের বাইরে সেভ করি, আমি যদি ব্রাউজারে যাই লোকালহোস্ট পিএইচপিতে 6.php তে আমার ফাইলটা আছে, তাহলে এখানে কোনো ভ্যালু আসলো না, কোনো আউটপুট আমি পেলাম না। কারণটা কি? কারণ হচ্ছে এখানে আমরা মাল্টিপল কমান্ড ইউজ করেছি এক শর্ত, আরেকটা শর্ত হচ্ছে এখানে ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি কিন্তু সমান না। সমান হলে কেন আসবে? সে কি করবে? পরবর্তী কন্ডিশন চেক করবে। তো পরবর্তী কন্ডিশনে কি হবে? পরবর্তী কন্ডিশন আমি নেব এলস ইফ। ওকে, এলস ইফ নিয়ে আমি এখানে আবার দিলাম সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমি দিলাম হচ্ছে এ দিয়ে সবগুলোকে চেক করব, ভেরিয়েবল এ ইকুয়াল সি, ভেরিয়েবল এ ইকুয়াল ভেরিয়েবল সি, মানে ভেরিয়েবল এ ভেরিয়েবল সি এর সমান। এখানে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল এ কিন্তু ভেরিয়েবল সি এর সমান না। তাহলে আমরা এখানে কি করব? ইকু করব এ এন্ড সি আর ইকুয়াল ই কিউ ইউ এল ইকুয়াল। এখনো দেখবেন আমাদের ফলাফলে কোনো কিছু আসবে না, খালি। ঠিক আছে, কেন আমরা আসলে এলস ইফ ইউজ করব এটাই আমি বোঝাচ্ছি। তারপর আমি আবার কি করব, আরেকটি এলস ইফ করব, এলস ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমি নেব কি, বাকি আছে কি ডি, তাহলে ভেরিয়েবল এ ইকুয়াল ভেরিয়েবল ডি, অর্থাৎ আমি এ এর সাথে সবগুলো তুলনা করলাম, কম্পারিজন করলাম। এখানে আমি ইকু করব, ইকু এ এন্ড ডি আর ইকুয়াল ই কিউ ইউ এল ইকুয়াল। এখন আমি কন্ট্রোলের বাইরে সেভ করলাম, এখন আমি দেখব যে খালি। ঠিক আছে, কিন্তু সে যখন কি করলো, প্রথমে ইফ কন্ডিশন ব্যবহার করলো, ইফ কন্ডিশনে যখন ব্যবহার করলো, ইফ কন্ডিশনে দেখলো যে এই ফলাফলটা তার এখানে নেই, অর্থাৎ এ এবং বি ইকুয়াল না, তখন সে কি করলো, পুনরায় নিচের দিকে আসলো। নিচের দিকে আসার পর দেখলো এখানে এলস ইফ কন্ডিশন আছে, এখানে শর্ত জোরে দেওয়া আছে এ এবং সি সমান। তখন সে দেখলো না তো এ এবং সি তো সমান না, তখন আবার সে কি করলো, নিচের দিকে আসলো, তখন আবার এলস ইফ কন্ডিশন দেখলো, তখন দেখলো ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল ডি সমান, তখন দেখলো না ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল ডি সমান না, তখন আমরা কি করব, তখন আমাদের কাজ হচ্ছে ইকো। শেষ মুহূর্তে আমাদের কি ব্যবহার করতে হবে, ইকো। তারপর যদি আপনি এখানে আরো ভেরিয়েবল নিতেন, তারপরে এখানে আরো এলস ইফ ব্যবহার করতেন, কোনো সমস্যা হতো না। জাস্ট আমি 4টা ভেরিয়েবল নিলাম, 4টা ভেরিয়েবল নিয়ে আপনাদের দেখাচ্ছি। ইকো নিলাম, সরি এলস নিলাম, এলস নিয়ে এখানে আমরা দেখাচ্ছি যে ইকো নিলাম হচ্ছে
যে নট নো ভ্যালু 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 আর ইকুয়াল, কোনো ভ্যালুই সমান না, ইকুয়াল সেমিকোলন দিয়ে শেষ করলাম। তাহলে আমাদের সবকিছু ঠিক আছে তো, কন্ট্রোল ব্যাক দিয়ে সেভ করলাম। এখন আমরা দেখি ব্রাউজারে কি আসছে। তাহলে ব্রাউজারে কি আসলো, নো ভ্যালু আর ইকুয়াল আসলো। কেন আসলো, যে আমরা এখানে যখন ইম্পোর্টেশন ব্যবহার করেছি তখন কোনো ফলাফল এখানে এর সাথে বি এর কোনো সমান ছিল না, বি এর মানের সাথে এর সাথে সি এর মানও সমান না, এবং এর সাথে ডি এর মানও সমান না। এজন্য আমাদের শেষ পর্যন্ত এলস কন্ডিশনটা ব্যবহার করতে হয়েছে, এবং এটার ফলাফলটা আমাকে এখানে দেখাচ্ছে নো ভ্যালু আর ইকুয়াল। কিন্তু যদি আমি এখানে ভেরিয়েবল এ এখানে বি এর মান যদি আমি 5 দিতাম তাহলে এখন আমার কি দেখাতো, কন্ট্রোল ব্যাস দিলাম, দেখাবে এ এন্ড বি আর ইকুয়াল। স্বাভাবিক, এখানে এ এবং বি আমি দুইটা মানে সমান দিয়েছি। তাহলে সে যখন আগের মতো করে আমি বলতে বাধ্য হচ্ছি যে যখন আমরা এই কন্ডিশন ব্যবহার করব, যখন সে ট্রু রিটার্ন করবে তখন সে নিচের দিকে তাকাবেও না, আর যখন সেখানে ফলস পাবে, যেমন এখানে আমি এখন সি দিয়ে দিলাম, না এখানে আমি জাস্ট 6 দিয়ে দিলাম, এখানে আমি 6 বি, এখানে আমি ঠিক দিয়ে দিই, এখানে সি এর মানটা আমি দিয়ে দিই 5। ওকে, তাহলে এখন দেখবেন কি আসলো, এ এন্ড সি আর ইকুয়াল আসলো। কেন আসলো, সে প্রথম কন্ডিশন চেক করলো, সে তার ফলাফল পেল না, দ্বিতীয় কন্ডিশন চেক করলো পেল না, সে প্রথম কন্ডিশন চেক করলো পেল না, সে দ্বিতীয় কন্ডিশন চেক করে মানে সি এর কন্ডিশন চেক করে সে পেল যে হ্যাঁ এ এন্ড সি আর ইকুয়াল, তখন সে আমাকে ফলাফল দিল এ এন্ড সি আর ইকুয়াল। তো এখানে আমি সি এর মান আমি এখানে 10 রাখলাম, এখানে যদি আমি ডি এর মানটা 5 করে দিই, ডি এর মানটা 5 করে দিলাম, এখানে কি আসলো, এ এন্ড ডি আর ইকুয়াল। এ এন্ড ডি আর ইকুয়াল কেন, এখানে এ এর মান এবং ডি এর মান হচ্ছে সেম 5, এজন্য আমাকে কি দিয়েছে এ এন্ড ডি আর ইকুয়াল। তারপর যখন কোনো কিছু সত্য পেল না তখন আমাকে সে এলস স্টেটমেন্টে নিয়ে আসলো নো ভ্যালু আর ইকুয়াল। এটা হচ্ছে আপনার এলসি বা মাল্টিপল আপনার ভেরিয়েবলের ক্ষেত্রে, মাল্টিপল লাইনের ক্ষেত্রে আপনার স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের এলসি স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। সো আপনাকে যখন একাধিক শর্ত জুড়ে দেওয়া হবে অবশ্যই আপনাকে এলসি ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। তারপর সুইচ স্টেটমেন্ট নিয়ে আমরা এখন কাজ করব। সুইচ স্টেটমেন্ট কি, এটা আমি আগের মতো করে আপনার মাল্টিপল কমান্ড লাইন ইউজ করলাম, এখানে মাল্টিপল কমান্ড লাইন শেষ করে দিলাম। তো এখানে আমি একটি আপনাদের বোঝানোর জন্য একটি ভেরিয়েবল নিলাম এনইউএম, নাম মানে নাম্বার। তো নাম্বার ইকুয়াল নিলাম এখানে 10 দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো সুইচ স্টেটমেন্টের যে স্ট্রাকচারটা লেখার যে নিয়মটা তা হচ্ছে SWITCH সুইচ, আগের মতো করে ইফেলসের মতো করে এখানে এরকম ভাবে। এখন সুইচের মধ্যে আমরা কি নেব, ভেরিয়েবল নাম্বার এনইউএম নাম্বার নিলাম। ভেরিয়েবল নাম্বার দিয়ে আমরা এখানে সুইচ লেখা নিয়ম হচ্ছে আমি এখানে একটা কেস নিতে হবে, CAC কেস 1, তারপর কোলন দিতে হবে। কোলন দিয়ে আমরা ইকু করব, মানে আপনার ইফ এলস কন্ডিশনের মতো একবার ইফ তারপর এফ এলস তারপর এলস এগুলো প্রয়োগ করতে হবে না, আপনার একটার মধ্যে আপনার সবগুলো কাজ করতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে সবগুলো কাজ আপনি করতে পারবেন। তো এখানে আমি দেব যে দা নাম্বার ইজ 1, এখানে আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন দেখবেন সেম আমাদের কোনো ফলাফল আসবে না, সেম ইফ এলসের মতো। কিন্তু আমি যখন এখানে আরেকটি কেস নেব কেস 2, তাহলে এখানে নেব, আর এখানে আমরা একটা ব্র্যাক ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার রুল BREAK ব্র্যাক। এই ব্র্যাকটা ইউজ করার কারণ হচ্ছে যে আমাদের যখন এই ফলটা ট্রু পাবে তখন সে এই ব্র্যাক পাইলে তখন আর সে নিচের দিকে যাবে না, ঠিক আছে। যখন সে যদি এটা ফলস তাহলে আমি এখানে ব্র্যাক দিলাম, তারপরে এখানে কেস 2 নিলাম, কেস 2 নিয়ে আমি এখানে ইকু করলাম, ইকু দা নাম্বার ইজ 2 TW2। তারপর এখানে আমি কি করলাম, ব্র্যাক দিয়ে দিলাম BREAK ব্র্যাক। এখন আমি কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম। এখন দেখবেন ব্ল্যাঙ্ক দেখাবে, কোনো ফল পাবে না। কেন ফল পাবে না, এখানে আমি কেস 1 নিয়েছি বলতে নাম্বার ইজ 1, কিন্তু নাম্বার তো এখানে 10, আমি দা নাম্বার ইজ 2 নিয়েছি, নাম্বার তো 2, কিন্তু এখানে নাম্বার তো 10 ধরেছি, তাহলে কিভাবে নেবে। কিন্তু আমি যদি এখানে কি নেই, কেস এখানে 10 নিলাম, কেস 10 নিলাম,
তারপরে আমি এখানে ইকু করলাম, ইকু দা NUMB নাম্বার ইজ 10 10। এখানে আমি ব্রেক দিয়ে শেষ করলাম, BREAK ব্রেক। ওকে, এবার আমি কন্ট্রোল ব্যাস দিয়ে সেভ করি। এখন আমি রান করি, তাহলে এখন আমাদের ফলাফল কি আসবে? নাম্বার ইজ 10। সেম জিনিস এখানে যে কাজটা করেছি আমার, ঠিক সেম কাজটা এখানে করেছি। এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য আমাকে বারবার আপনার প্যারেনথেসিস, কার্ডিভাল মানে আপনার ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়েছে। এখানে সুইচের ক্ষেত্রে কাজটা খুব দ্রুত করা যায়। একটা প্রথম সুইচটা নেওয়ার পরে এর মধ্যে আপনার সবগুলো কন্ডিশন জুড়ে দিয়ে এখানে কাজগুলো করা যায়। আপনি দেখেন 10 না নিয়ে এখানে আপনি ধরুন শুরু 5 নিতেন, 5 নিতে এখানে দিতেন 5 FIB5, তাহলে দেখবেন যে আপনার কোনো ফলাফল আসতো না, কোনো ফলাফল আসতো না। ঠিক এরকমভাবে আপনি অনেকভাবে 10 পর্যন্ত 9 পর্যন্ত ইউজ করতে 10 পর্যন্ত ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি এখানে আবার একটা কেস নিয়ে নিই, আপনার CASE কেস 9 নিলাম। তো এখানে ইকু করলাম, ইকু দা নাম্বার NUMB নাম্বার ইজ 9 9। তখন কিন্তু আমাদের আসবে না। ঠিক আছে, তখন কিন্তু আমাদের ফলাফল আসবে না। আমি তো আরেকটি কেস নিলাম, কেস 10 আগের মতো করে ইকু করলাম, ইকু দা নাম্বার ইজ 10 দা নাম্বার ইজ 10। আমি গুণতে শেষ করলাম, তারপরে এখানে ব্রেক দিয়ে দিলাম, BREAK ব্রেক। ওকে, এখন দেখুন যে আপনার নাম্বার ইজ 10 এসেছে। ওকে, সো বুঝতে পেরেছেন যে ইফ এলস ইফ এবং সুইচ কন্ডিশনাল স্টেটমেন্ট মধ্যে পার্থক্য কি? পার্থক্য শুধু এখানে এই কাজগুলো সেম, এই কাজগুলো সেম, ফলাফল কিন্তু সেম আসতেছে, জাস্ট কাজগুলো স্ট্রাকচারটা একটু ভিন্ন। এখানে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করেছি, ইফ কন্ডিশন ব্যবহার করার পর যখন আমরা ফলাফল না পেলাম তখন আমরা এলস ইফ কন্ডিশন ব্যবহার করেছি, তারপর আবার এলস কন্ডিশন ব্যবহার করেছি। আর এখানে হচ্ছে কি একটা মাল্টিপল আপনার ভেরিয়েবলের ক্ষেত্র, সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্র আপনার সুইচ ব্যবহার করতে পারবেন, খুব সহজে কাজটা করে নিতে পারবেন। জাস্ট এটা মনে রাখতে হবে আপনার এখানে কেস দিয়ে আর ব্রেক এটা কিভাবে ব্যবহার করা হয়। কেস 1 মানে এখানে আপনার মান 1, এখানে 10 যেহেতু এখানে 1 এর সাথে 10 এর কোনো মিল নেই। ঠিক এরকম আমি যখন নিয়েছিলাম ভেরিয়েবল A ভেরিয়েবল B, ভেরিয়েবল A এর মান হচ্ছে 5, ভেরিয়েবল B এর মান 6, তাহলে B এর সাথে A এর কোনো মিল নেই। ঠিক তেমনি কেস 1 এর সাথে আপনার নাম্বারের কোনো মিল নেই, এজন্য আমাদের নাম্বারটা আমাদের আউটপুটে দেখায়নি। আর যখন এখানে আমরা 10 নিয়েছি, এখানে কেস 10 এই নাম্বারের সাথে 10 মিলে গেছে, তখন আমাদের আউটপুটে কি দেখাচ্ছে? দ্য নাম্বার ইজ 10 দেখাচ্ছে। ওকে, তো আশা করি আপনারা সুইচ স্টেটমেন্ট কি এটা বুঝতে পেরেছেন। তো স্টেটমেন্টগুলো আমাদের উচিত, আমি আমার পক্ষ থেকে একটা পরামর্শ দিই যে আমরা খুব দ্রুত কাজ না শিখে যদি আস্তে আস্তে কাজ শিখি তাহলে আমরা খুব ভালো ফলাফল পাবো। তো আমি টিউটোরিয়ালগুলো এমনভাবে তৈরি করছি যে আপনাদের ভালোর জন্যই। তো ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালগুলো দেখবেন, আশা করি ভালো ফল পাবেন। আর আমি যদি আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করতে পারি সেজন্য দোয়া করবেন। ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।